রাত্রেবেলা সোনা ঘুমাচ্ছিল, তখন রুডি সোনার রুমে আসে। সোনাকে বলে, সোনা আমি শান্তিতে নেই, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি, কারণ তুমি আমার খনিকে তোমাদের বাড়িতে আসতে দিচ্ছ। এই বলে রুডি হনহন করে ঘর থেকে বেরিয়ে চলে আসে। সোনা একটু অবাক হয়ে বলে, রুডি, এটা যদি রুডির আত্মা হয় তাহলে এভাবে হেঁটে চলে গেল কেন? তাড়াতাড়ি করে সোনা ব্যালকনিতে যায়, গিয়ে দেখে রুডি ততক্ষণে নিচে চলে গিয়েছে আর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সোনা তখন বলে, দাঁড়াও। রুডি দাঁড়ায়। তারপর সোনা যখন নিচে আসছিল তার মধ্যে রুডি চলে যায়। সোনা বাইরে এসে তার শাশুড়ি মাকে দেখতে পায়, বলে, মা এত রাতে আপনি? কুন্তলা বলে, রুডির আত্মা এসেছিল আমার কাছে, ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, ও ভালো নেই সোনা, তুমি তোমার মাকে তোমাদের বাড়িতে একদম আসতে দিও না। একথা শুনে সোনা ভিতরে চলে আসে, এসে আলমারি থেকে দীপার সমস্ত কাপড় চোপড়গুলো নিচে ফেলে দেয়। সূর্য এসে চিৎকার করে বলে, সোনা তুমি এটা কি করছো? তারপর সূর্যর নজর যায় দুটো ছবির দিকে। ছবি দুটো হাতে নিয়ে সূর্য বলে, এটা তো দীপা ম্যামের ছবি, আমাদের এখানে কি করে এলো? সোনা তখন একে একে সবকিছু বলতে থাকে, বাবা এই মহিলার কিচ্ছু আমাদের বাড়িতে রাখবো না, এই মহিলা আমার রুডিকে মেরেছে। সূর্য তখন বলে, রুডিকে মেরেছে? তাহলে দীপা ম্যাম কি আমাদের বাড়িতে আগে থাকতেন? তাহলে রুডি তো অনেকদিন আগে মরেছে, তখন দীপা ম্যাম কিভাবে আসলো? কিছুই বুঝতে পারছে না সূর্য, তার মাথাটা ধরে আসে। সোনা সূর্যর কাছে যেতে গেলে সূর্য একটি ছুরি নিয়ে নিজের গলায় ধরে, কেউ আসবে না আমার কাছে, আমি নিজেকে কিন্তু শেষ করে দেব। ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা চলে আসে। সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি প্লিজ ছুরিটা আমার কাছে দিন। সূর্য তখন দীপাকে বলে, তুমি রুডিকে মেরেছ, তুমি সবকিছু শেষ করে দিয়েছ। কিন্তু দীপা সূর্যের কোনো কথা না শুনে আস্তে আস্তে সূর্যের কাছে যায়। তারপর সূর্যের হাত থেকে ছুরিটি নিয়ে নেয় আর সূর্যকে ধরে সূর্যের রুমে নিয়ে যায়। সূর্য ততক্ষণে অসুস্থ হয়ে পড়ে, হাটে শুইয়ে দেয় সূর্যকে দীপা। দীপা যখন সূর্যের চশমা খুলে দিচ্ছিল, মনের অজান্তে সূর্য দীপার হাতটি চেপে ধরে বুকের সঙ্গে জড়িয়ে। ঠিক তখনই সেখানে সোনা আসে। দীপাকে কিছু বলতে যাবে তার আগে দীপা বলে, তুই বড় হয়েছিস, অন্তত এটা বুঝিস যে যখন তখন যাত্রা রুমে যাওয়া যায় না। এখন তুই এখানে এসে কোনো ব্যাঘাত ঘটাবি না, আশা করি তোকে আর কিছু বলতে হবে না। এটা বলে দীপা নিচে চলে আসে। ততক্ষণে কাকিয়া উর্মি দীপাকে দেখে অবাক হয়ে যায় আর দীপাকে যা তা নয় বলে অপমান করতে থাকে। সোনাও নিচে আসে। তারপর দীপাকে বলে, তুমি আমাদের এই বাড়িতে আর কখনো আসবে না। প্রবীর দীপাকে বলে, বড় বৌমা তোমাকে আমি ভরসা করতাম, বিশ্বাস করতাম, কিন্তু তুমি সেনগুপ্ত বাড়ির বউ হয়ে অন্য একজন পুরুষের সাথে, ছি, এটা ভেবেই আমার লজ্জা পাচ্ছে। দীপা অবাক হয়ে বলে, বাবা আপনি এটা বলছেন? প্রবীর বলে, হ্যাঁ, ভিডিওতে যেটা দেখলাম সেটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। দীপা বলে, বাবা ওটা মিথ্যেও তো হতে পারে, তবে আমি এমন কোনো কাজ করিনি যে আমার আর ডাক্তারবাবুর ভিতরে দূরত্ব তৈরি হবে। দীপা কাকিয়ার কাছে এগিয়ে গিয়ে বলে, কাকিয়া মা মারা যাওয়ার পর ভেবেছিলাম তুমি আমাকে সাপোর্ট করবে, কিন্তু তোমার কাছ থেকে আমি লাঞ্ছনা ছাড়া আর কিছুই পাইনি। সাপোর্ট তো দূরের কথা। কাকিয়া তখন হেসে বলে, তোমাকে সাপোর্ট করবো আমি? তোমার জন্য বারবার আমাদের সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। তুমি আর ওই তোমার রূপার জন্য আমাদের সোনা মাম্মার এমন অবস্থা হয়েছে, তারপরেও তুমি বলছো আমি তোমাকে সাপোর্ট করব? আর তাছাড়া আমিও তো এই বাড়ির বউ, আমার স্বামী তো বাড়ি থাকে না অর্ধেক দিন, কিন্তু আমি আমার পরিবার ছেড়ে তো কোথাও চলে যাইনি। দীপা তখন বলে, তুমি এই পরিবার ছেড়ে যাওনি ঠিক আছে কাকিয়া, কিন্তু তুমি এই পরিবারের বিপদে আপদে কতবার এগিয়ে এসেছো বলো তো? আসনি তো, সারা জীবনটা নির্জীব হয়ে বেঁচেছো। তোমার জন্য যেমন কোনো বিপদ আসেনি, তখন তুমি তো কোনো বিপদে এগিয়েও যাওনি। উর্মি দীপাকে বলে, আমাদের ফ্যামিলিতে যত বিপদ আপদ তো তোর জন্য এসেছে, তুই সেটার মোকাবেলা করেছিস আর সেটার জন্য কাজ দেখাচ্ছিস এসে। সবাই সবার মতো করে দীপাকে অপমান করে। দীপার চোখ দুটো জলে ভরে ওঠে। দীপা কাকিয়াকে এসব কথা বলার কারণে কাকিয়া কান্না করছে। তখন প্রবীর বলে, অনুজা তুমি চুপ করো, তোমার কোনো দোষ নেই, আমি বড় দাদা হিসাবে তোমার সম্মান রাখতে পারিনি। সোনা তখন বলে, হ্যাঁ, উনি সবসময় সবার শিক্ষা দিয়ে যায় আর গুরুজনদের অপমান করতে ছাড়ে না। দীপা তখন বলে, আমার পরিবার আর আমি আমার মেয়েদের উপরে যদি কেউ আঘাত আনতে চাই, তাহলে আমি ভুলে যাব কি আমার গুরুজন তাকে আমার অপমান করতে বা খুন করতে একটুও হাত কাঁপবে না। প্রবীর হাত জোর করে দীপাকে আসতে বলে যে, বড় বৌমা তুমি এখন আসতে পারো। দীপা তখন চোখ ভরা জল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রূপা তখন দাদুভাইকে গিয়ে বলে, দাদুভাই তোমাদের এত কিছু থেকেও কেন বলো তো তোমরা আজ নিঃস্ব? কারণ বারবার তোমরা তোমাদের ঘরের লক্ষ্মীকে বাড়ির বাইরে বার করে দিয়েছো। আসলে তোমরা তো বোঝোইনি। দিদিভাই বুঝতো, তাই দিদিভাই মাকে আগলে রেখেছিল।